আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2025। এর পূর্বে ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2025টা আলোচনা করছিলাম। ওই ভিডিওটা দেখার পরে এই ক্লাসটা করতে আসবে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের ক্লাসগুলো যখন তোমরা দেখবা তখন সিরিয়ালি দেখে আসবো, তো প্রথম থেকে শুরু করে বেসিক ক্লাসগুলো সহ, তখনই তোমাদের এই অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এখানে ক নম্বরে কী করতে বললো? জানুয়ারি মাসে মিস্টার জুয়েলের আইনি ব্যবসায়ের মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। আমাদের মোট সেবা আয় বের করতে বলছে, হয়তো এই অঙ্কটা আইনি সেবার উপর, সেটা এই মাসে সে কত টাকা আয় করছে সেটা বের করতে বললো। তাহলে পরে দেখি আমরা, মিস্টার জুয়েল একজন ব্যারিস্টার। 2024 সালের জানুয়ারি মাসে 1 তারিখে তিনি তার ব্যক্তিগত সঞ্চয়পত্র 5 লক্ষ টাকা বিক্রি করে তা থেকে 3 লক্ষ টাকা নিয়ে আইন ব্যবসা শুরু করেন। জানুয়ারি মাসে তার প্রতিবার লেনদেন ছিল, অর্থাৎ একজন মিস্টার জুয়েল ব্যক্তি, সে ব্যারিস্টার, সে তার ব্যক্তিগত সঞ্চয়পত্র, অর্থাৎ সঞ্চয়পত্র মানে হচ্ছে কোন সরকারি ব্যাংকগুলো বিভিন্ন সঞ্চয়পত্র বিক্রি করে, অর্থাৎ কাগজ ধরো, এই কাগজগুলো কিনে সেখানে টাকা জমা রেখে বিভিন্ন ভালো প্রফিট পাওয়া যায়, অর্থাৎ 1 লক্ষ টাকা মনে করো 10% হারে পাওয়া যায় বা 20% লাভ পাওয়া যায়। এই ধরনের সে সঞ্চয়পত্রের কাগজগুলো সে ভাঙছে, ব্যাংকে গিয়ে ভাঙার পর সে 5 লক্ষ টাকা পাইল। সেখান থেকে সে 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। এখন এই অঙ্কের জন্য কোন টাকাটা আসবে? 5 লক্ষ টাকা আসবে নাকি 3 লক্ষ টাকা আসবে? এখানে আসবে 3 লক্ষ টাকাটা। কারণ কি, সেখানে ব্যবসা শুরু করার জন্য দিছে কত? 3 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা কোনো হিসেবে আসবে না। আমরা খুঁজতে কি মোট সেবা আয়। তাহলে দেখি 1 তারিখে সেবা আয় হয়েছে কিনা। 20,000 টাকা মাসিক ভাড়ায় একটি অফিস কক্ষ ভাড়া নেওয়া হলো এবং 2 মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হলো। এখানে ভাড়া অগ্রিম আছে আর হচ্ছে ভাড়া আছে, এখানে কোনো সেবা আয়ের কথা নাই। তাহলে এই লেনদেনটা সেবা আয়ের মধ্যে আসবে না। 2 তারিখ কি বললো? 10,000 টাকা মাসিক বেতনে একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হলো। এখানে হচ্ছে একজন কর্মচারীকে নিয়োগ দিছে, সে মাত্র অফিস সহকারী হিসেবে তার অফিসে, সেখানে কোনো লেনদেনই হয় নাই, এটা কোনো লেনদেন নয়। অর্থাৎ মাত্র একজন লোককে বললো, ভাই আমার অফিসে কাজ করো, তোমাকে 10,000 টাকা করে দিব। এরপরটা 6 তারিখ, একজন মক্কেলকে 75,000 টাকার আইনি সেবা দিয়ে নগদে 50,000 টাকা পাওয়া গেল। তাহলে এইখানেই আছে সেবা আয়। তুমি যখন উকিল জুয়েল মনে করো, তুমি তোমার চেম্বারে একজন লোক আসছে, তোমার সাথে একটা কেসের বিষয়ে কথাবার্তা হচ্ছে, তুমি বলছো হ্যাঁ ঠিক আছে, আমাকে 75,000 টাকা দিতে হবে। সে তোমাকে 75,000 টাকার সাথে চুক্তিবদ্ধ হলো। 75,000 টাকা তার থেকে তুমি কী করলা? আয় করলা সেবার বিনিময়ে। তার মধ্যে সে টাকাগুলো কীভাবে দিছে? নগদে দিছে 50,000 টাকা। তাহলে 75,000 টাকার মধ্যে নগদে 50,000 টাকা দিছে। বাকি টাকাগুলো কত? 75 থেকে 50 বিয়োগ করলে 25,000 টাকা। এই 25,000 টাকা কী করছে এখানে বলা নেই। তাহলে ধরে নিতে হবে সেটা ধারে আছে, অর্থাৎ তার কাছে তুমি পাবা। কিন্তু এখানে তোমার সেবা আয় কত? এই লেনদেনের সেবা আয় কত? 50 নাকি 25 নাকি 75? এখানে সেবা আয় হচ্ছে 75,000 টাকা। তুমি 75,000 টাকা তাকে সেবা দিয়েছো। তাহলে সেবায়ের মধ্যে একটা পেয়ে গেছি। উত্তরটা আমরা একটু চেক করে আসি ঠিক দিয়েছি কিনা। দেখো, মক্কেলকে আইনি সেবা নগদে ও দাঁড়ে, অর্থাৎ নগদে 50, দাঁড়ে 25, টোটাল কত? 75,000 টাকা। এরপরটা আমরা দেখি, অপর একজন মক্কেলের নিকট হতে আইনি সেবা প্রদানের চুক্তিতে 20,000 টাকা অগ্রিম পাওয়া গেল। এটা মানে কি? আরেকজন লোক আসছে, তোমার সাথে কথা বলছে এই আইনটা, এই কেসটা আপনি লড়বেন আদালতে। তুমি বলতে হ্যাঁ ঠিক আছে, আমাকে 20,000 টাকা অগ্রিম দিতে হবে। সে বলল নেন, আমাকে 20,000 টাকা দিলাম। তার মানে কি দাঁড়ালো? তুমি তাকে কোনো সেবা দিছো? সেবা দাও নাই। সেবা দাও নাই বিদায়, অর্থাৎ সেবা দিবা তার বিনিময়ে তুমি আগেই টাকা নিছো, অর্থাৎ সেবা হবে আয়। এখন আয় দাও, সেবা দাও নাই বিদায় আয়টা দায় হয়ে গেছে। যে টাকাটা দিছে সে টাকাটা কি হয়ে গেছে? এখন দায় হয়ে গেছে। সেবার দেওয়ার আগে যখন টাকা নিছ তখন সেটা কি হয়ে গেছে? দায় হয়ে গেছে। এটা কিন্তু সেবা আয় নয়, এটা দায়। এরপরটা আমরা দেখি, এটা কিন্তু আমাদের সেবায়ের মধ্যে আসবে না। এটাকে আরও একটু বিস্তারিত বললে, একজন মক্কেল আসলো তোমার কাছে, তোমার সাথে চুক্তি করলো, আমার একটা কেস নড়ে দিবেন বা আমার একটা কেস আপনি সলভ করে দিবেন। তুমি বললে হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে 20,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, অর্থাৎ অগ্রিম দিতে হবে। হ্যাঁ বলো ঠিক আছে। সে পকেট থেকে বের করে তোমাকে টাকা দিল 20,000। যে টাকাটা দিল সেটা বলা হয় নগদান হিসাব, নগদ সম্পত্তি। আর একটা হচ্ছে তুমি এখনও সেবা দাও নাই, সেবা দিব বলছো। তাহলে সেবা দেওয়ার আগেই তুমি সেবার টাকা নিলা, সেটা কিন্তু সেবা আয় হয় নাই, সেটা দায় হয়ে গেছে। কারণ কি? সেটা তুমি অগ্রিম নিলা। তাহলে আয় যখন অগ্রিম নেওয়া হয় সেটা কি হয়ে যায়? দায় হয়ে যায়। সেজন্য
এই 20 তারিখের লেনদেনটা সেবাইয়ের মধ্যে আসবে না। এরপরে 25 তারিখ অগ্রিমের বিপরীতে 10,000 টাকা সেবা প্রদান করা হলো। আমি তার থেকে তো অগ্রিম নিলাম 20 তারিখ, এই 20,000 টাকা তার মধ্যে থেকে প্রদান করছি কত 10,000 টাকা সেবা প্রদান করছি, অর্থাৎ কোর্টে গিয়ে আমি কেস ধরছি হচ্ছে 10,000 টাকার মতো। তাহলে এখন আমার আয় হয়ে গেছে, এটা আমাকে কী করতে হবে এখন সেবাইয়ের মধ্যে দেখাতে হবে। দেখুন দেখাইছি কিনা, দেখো এখানে দেখাইছে অগ্রিম সেবাইয়ের অর্জিত অংশ কত টাকা 10,000 টাকা। এরপর একটা লেনদেন আছে, আমরা এটা দেখি 31 তারিখ অফিস সহকারীকে জানুয়ারি মাসের বেতন প্রদান করা হলো। তাহলে এখানে বেতন প্রদান করছি অফিস সহকারীকে, তাহলে অফিস সহকারী নিয়োগ দিয়েছিলাম কত 2 তারিখ 10,000 টাকা করে। দেখো 10,000 টাকা মাসিক বেতন একজন অফিস সহকারী নিয়োগ করো, তার 1 মাস পড়েছে তাকে বেতন দিয়েছি। তো বেতন কি হিসাব, ব্যয় হিসাব। আমরা করতেছি কি আয়, তাহলে সেবা আয়, এখানে তো সেবা আয়ের কথা নাই। এরপর হচ্ছে 1 মাসের অফিস ভাড়া খরচ ধরতে হবে। তাহলে 1 মাসের অফিস ভাড়া খরচ মানে হচ্ছে 1 তারিখটা, অর্থাৎ 20 তারিখ আমরা কী করছিলাম 1 তারিখ কী করছিলাম 20,000 টাকা করে একটা অফিস ভাড়া নিয়েছিলাম, তার 2 মাসের ভাড়া অগ্রিম দিয়েছিলাম। তাহলে এখান থেকে একটা খরচ দেখাতে বলছে। তো অফিস ভাড়া কি আমাদের আয় নাকি ব্যয়? ব্যয়। তাহলে এটাও আসবে না, আমাদের ক নম্বর আনসারটা এখানে শেষ। তাহলে দুইটা আইটেম পাইলাম 6 তারিখ এবং 25 তারিখ, 75 এবং 10 দুটায় যোগ করে কত টাকা 85,000 টাকা। আমাদের ক নম্বর প্রশ্ন শেষ। এরপরের প্রশ্ন আমরা দেখি এখন আমরা দেখব খ নম্বর প্রশ্নটা। খ নম্বরটা আমাদের করা শেষ। টেবুলার চক উপযুক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে অবশ্যই। আচ্ছা, হিসাব সমীকরণ প্রভাব দেখাতে কোন কোন লেনদেনটা করতে বললো, আমাদের কিচ্ছু বলে নাই, আমাদের তাহলে সবগুলো লেনদেনই করতে হবে। হিসাব সমীকরণের কলামটা আমরা ইতিমধ্যে সকলে জানি, তবু আমরা একটু দেখে আসি। হিসাব সমীকরণের কলামে প্রথমে থাকে তারিখ, তারপর থাকে সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত। ইতিমধ্যে আমরা সকলে জানি সম্পদ পাশে সম্পত্তির নামগুলো আসে আমরা এখানে দেখাবো, এরপর দায়ের পাশে দায় নামে আসলে এখানে দেখাবো, একটা কলামে অঙ্কন করা আছে। এর বাইরেও যদি আসে আমরা এখানে আরেকটা কলাম আঁকবো। এরপরে মালিকানা সত্ত্বের কলামে থাকে কে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এই হিসাবগুলো এখানে আসবে। চলো আমরা প্রথম লেনদেনটা কি বলছে একটু দেখে আসি। তাহলে প্রথমে কি বললো, মিস্টার জুয়েল একজন ব্যারিস্টার 2024 সাল তারিখে তিনি ব্যক্তিগত সঞ্চয়পত্র 5 লক্ষ টাকা নিয়ে আসছিল, তার মধ্যে 3 লক্ষ টাকা দিয়ে আইন ব্যবসা শুরু করে। তাহলে আমরা কয় লক্ষ টাকা দিয়ে শুরু করবো বলছিলাম অঙ্ক, এই অঙ্কে আসবে 3 লক্ষ টাকা। তার মানে কি আইন ব্যবসা শুরু করার সময় সে 3 লক্ষ টাকা দিয়েছে। তাহলে 3 লক্ষ টাকা দিলে মিস্টার জুয়েল, এখন মনে করো তুমি 3 লক্ষ টাকা দিলা, তুমি সকালে বাসা থেকে বের হওয়ার সময় 3 লক্ষ টাকা নিলা, 5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা নিয়ে তোমার প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে গেলা, সেখানে গিয়ে ডয়ারে 3 লক্ষ টাকা রেখে দিলা। তার মানে কি ডয়ার মানে কি নগদ, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে নগদ বাড়ছে 3 লক্ষ টাকা। আর এই টাকাটা দিছে কে মিস্টার জুয়েল, মিস্টার জুয়েলকে এই প্রতিষ্ঠানের মালিক, তাহলে মালিক দিছে, তাহলে মালিক যাই দে সেটা হচ্ছে মূলধন। তাহলে নগদে দেখাতে হবে 3 লক্ষ, আর মূলধনের কলামে অর্থাৎ মালিকানা সত্ত্বের কলামে গিয়ে দেখাতে হবে কত 3 লক্ষ। তাহলে দুইটা হিসাব পেয়েছি, একটা হচ্ছে নগদ সম্পত্তি পাশে, কারণ নগদ সম্পদ হিসাব, আর একটা হচ্ছে মূলধনের কলামে গিয়ে লিখবো, অর্থাৎ মালিকানা সত্ত্বের কলামে গিয়ে আমরা প্রথমে দিব মূলধন। তাহলে সম্পদ পাশে আমরা লিখলাম নগদান হিসাব, আর হচ্ছে মালিকানা সত্ত্বের কলামে লিখলাম মূলধন হিসাব। অর্থাৎ মূলধনের সাথে যোগ বিয়োগ হবে, এগুলো মূলধনের সাথে যোগ হবে আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। কত টাকা পাইলাম 1 তারিখ, কত টাকা 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা আনলে সে ডয়ারে রাখলো এনে, এরপরে সেটা দিল কে মালিক দিল বিদায় মূলধনের কলামে দিতে হবে। এতটুকু আশা করি বুঝতে পারছো। এরপরটা আমরা দেখি 1 তারিখ কী করতেছে 20,000 টাকা মাসিক ভাড়ায় একটি অফিস কক্ষ ভাড়া নেওয়া হলো, 2 মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হলো। তাহলে ভাড়া অগ্রিম দিলে 1 মাসের ভাড়া কত 20,000, তাহলে 2 মাসের কত হবে 20-এর সাথে 2 গুণ দাও 40,000 টাকা। তাহলে 40,000 টাকা ভাড়া অগ্রিম, তাহলে ভাড়া হচ্ছে খরচ অগ্রিম দিলে সেটা সম্পদ হয়ে যায়, খরচ অগ্রিম কি সম্পদ হয়ে যায়। তাহলে এখানে এই লেনদেন থেকে আমরা একটা হিসাব পেয়ে গেছি ভাড়া অগ্রিম। আর একটা হিসাব কি, একটা লেনদেনে 2টা হিসাব থাকে। আর একটা হিসাব হচ্ছে নগদান। নগদ কী হবে, এইটা তুমি অফিসে বসে আসো, ওই দোকানের মালিক আসছে বলতেছে যে আমার 2 মাসের ভাড়া অগ্রিম দিতে হবে। তুমি বলো ঠিক আছে, তোমার ডয়ার থেকে তুমি তাকে 40,000 টাকা দিয়ে দিলা। তাহলে কোথা থেকে দিলা ডয়ার থেকে, ডয়ার মানে কি নগদ, অর্থাৎ নগদ থেকে তুমি 10-20,000 40,000 টাকা দিলা, সেটা কি নামে দিলা ভাড়া অগ্রিম নামে। তার মানে নগদ কমে গেছে, ভাড়া অগ্রিম বেড়ে গেছে। এখন নগদ কি হিসাব, নগদ হচ্ছে সম্পত্তি হিসাব, আর ভাড়া অগ্রিম কি হিসাব, তাও সম্পত্তি হিসাব। খরচ অগ্রিম দিলে সেটা কি হয়ে যায় সম্পদ হয়ে যায়। তাহলে সম্পদ পাশে আমাদের কলাম অঙ্কন করতে হবে। নগদ আসিমটা পূর্বেই ছিল, তাহলে 1 তারিখ প্রথমে আমরা নগদ দিছি কত হাজার টাকা 40,000 টাকা, সেটা এখান থেকে কমাই দিলাম কারণ নগদ কমে যাচ্ছে। সাথে সাথে কী দিলাম এটা ভাড়া অগ্রিম, তাহলে ভাড়া অগ্রিম সম্পদ, এখানে ভাড়া অগ্রিম নামে আর একটা কলাম
আঁকতে হবে, বা অগ্রিম ভাড়া নামে অগ্রিম ভাড়া কত টাকা 40,000 টাকা। এই কলমে প্লাস করতে হবে অগ্রিম ভাড়াটা। যখন সেটা কমে যাবে, এখন তো অগ্রিম ভাড়া কি তার কাছে আমি উল্টো পাই না, তাকে তো অগ্রিম দিছি, সে টাকাটা পাই উল্টো, সে অন্য এখানে প্লাস আকার আছে। এরপরটা আমরা দেখি 2 তারিখ। 2 তারিখ কী বললো? 2 তারিখ করলো 10,000 টাকা মাসিক বেতনে একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হলো। এটা তো কোনো লেনদেনে নয়, একজন অফিস সহকারী নিয়োগ দিছি মাত্র 10,000 টাকা দিও বলে। সেখানে সে কি আমার জন্য কাজ করছে? করে নাই। তাকে টাকা দিছি? দিই নাই, মাত্র নিয়োগ দিলাম, তাহলে এটা লেনদেন হবে না। 6 তারিখ একজন মক্কেলকে 75,000 টাকা আইনি সেবা দিয়ে নগদ 50,000 টাকা পাওয়া গেল। তাহলে আগের নগদ পাইছি কত? 50। তার মানে একজন ক্লায়েন্ট আসছে তোমার অফিসে, তার সাথে চুক্তি হয়েছে 75,000 টাকার, 75,000 তার মধ্যে সে নগদ কত টাকা দিল? 50,000 টাকা। তো নগদ দিলে সে তুমি কোথায় রাখছো টাকাটা নিয়ে? নগদের ডয়ারে। তাহলে নগদের ডয়ারে গিয়ে আগে 50,000 টাকা লিখি। এটা কয় তারিখ ছিল? 6 তারিখ। কত টাকা? 50,000 টাকা। এখানে বাড়বে, 12 মানে ব্র্যাকেট সারা লিখা। কত টাকা সেবা দিছে? সেবা আয় কি হিসাব? সেবায় হচ্ছে আয় হিসাব। সেবা আয় তো বলাই আছে, আয় হিসাব। আয়ের কলমে কি কত টাকা লিখবো? 75,000 টাকা। টোটাল 75,000 টাকা। এখন এখানে মক্কেলকে 75,000 টাকার আইনি সেবা দিলাম। আইনি সেবা আয় হিসাবে আমি আয়ের কলম মূলধনের কলামে গিয়ে কী করলাম? 75,000 টাকা। মূলধনের কলামে কেন গেলাম? এইখানে দেখো কী কী আসে মালিকানা সত্ত্বের কলামে বা মূলধনের কলামে। এখানে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, অর্থাৎ এই হিসাবগুলো এখানে আসবে। সেজন্য আয় কী করতে হয়? যোগ করতে হয়। সেখানে এখানে আয় যোগ করে দেখিয়েছে। যোগ করা মানে কি? ব্র্যাকেট ছাড়া দেওয়া। এখন সে আমাকে কত টাকা দিচ্ছে? নগদ 50,000 টাকা। তাহলে বাকি টাকা কী করছে? বাকি টাকা এখানে 75,000 টাকার মধ্যে সে নগদ দিয়েছে আমাকে 50,000 টাকা, বাকি আছে আরও 25,000 টাকা। এই 25,000 টাকা ধরে নিবে দাঁড়ে, অর্থাৎ সে পরে আমাকে দিবে। তাহলে এখন আমি পাচ্ছি, তাহলে আমি পাইলে সেটা কী হিসাব বলা হয়? প্রাপ্য হিসাব। এখন প্রাপ্য হিসাব কি? সম্পদ হিসাব। তাহলে সম্পদ পাশে আমাদের প্রাপ্য হিসাব না একটা কলাম আঁকতে হবে। এখানে দিলাম 25,000 টাকা। আশা করি বুঝতে পারছো লেনদেনটা। এই লেনদেনটা ক জায়গায় গেছে? 3 জায়গায়। নগদ দিস পাইছি 50, পাবো হচ্ছে 25, টোটাল মিলে 75,000 টাকা। এরপর লেনদেনটা দেখি আমাদের কি করতে বললো। অপর একজন মক্কেলের নিকট হতে আইনি সেবা প্রদানের চুক্তিতে 20,000 টাকা অগ্রিম পাওয়া গেল। আইনি সেবা দিব বলে তার সাথে চুক্তি হলো, 20,000 টাকা অগ্রিম পাওয়া গেল আর কি। এখন একেবারে প্র্যাকটিক্যাল মনে করো, তুমি অফিসে বসে আসছো, মিস্টার জুয়েল, তুমি মনে করো তোমার কাছে একজন ব্যক্তি আসছে, একটা কেসের কথা বললো, তুমি বলতেছো হ্যাঁ ঠিক আছে এই কেসটা আমি লড়বো, এখানে আমাকে 20,000 টাকা অগ্রিম দিতে হবে। সে লোক বললো হ্যাঁ ঠিক আছে। সে পকেট থেকে বের করে তোমাকে 20,000 টাকা দিয়ে দিল। তাহলে 20,000 টাকা তোমাকে দিল নগদে। তাহলে নগদ বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। এখানে আমি নগদে 20,000 টাকা বাড়িয়ে দিব। কয় তারিখ ছিল এটা? 20 তারিখ বাড়াই দিলাম। এখন সেটা কী করলো? চুক্তি করলো মাত্র। সেবা দেবে বলে কী করলা? সেবা প্রদানের চুক্তি, সেবা দিবা বলে চুক্তি করলো, যে তার বিনিময়ে 20,000 টাকা দিলে। সেবা কি দিছো? দাও নাই। অর্থাৎ সেবা দিয়ে বলে যেই টাকাটা নিলা সেটা হচ্ছে দায়। অর্থাৎ তোমাকে সেবা প্রদানের পূর্বে যদি তুমি টাকা নাও, সেটা আয়টা কি হয়ে যায়? দায় হয়ে যায়। অর্থাৎ এটা হবে অনুপার্জিত সেবা আয়। অর্থাৎ আয় দিবে বলে যেটা অগ্রিম নিছ সেটা কি হয়ে যাবে? দায় হয়ে যাবে। দায় কি নামে হবে? অনুপার্জিত সেবা আয় নামে। তাহলে এখানে আমরা দায় পাশে একটা কলামে লিখবো। তাহলে দায় পাশে আমরা কি লিখবো? অনুপার্জিত সেবা আয়। সবাই নামে এখানে দায়ের কলামে লিখতে হবে কত টাকা? 20,000 টাকা। আশা করি বুঝতে পারছো 20 তারিখটা। এখন 25 তারিখটা দেখি আমরা। অগ্রিমের বিপরীতে 10,000 টাকা সেবা প্রদান করা হলো। সেবা প্রদান করছি। অগ্রিম কত টাকা? কয় মাসে দিয়েছিলাম? 20 তারিখে আমরা অগ্রিম নিয়েছিলাম 20,000 টাকা। তার মধ্যে 10,000 টাকা সেবা প্রদান করলাম, সেবা দিয়ে দিচ্ছি। তাহলে এখন আয় হয়ে গেছে আমার। তাহলে দায় কমে যাবে, আয় বেড়ে যাবে। এখন আমরা টেবিলের চকে যাই। এখন এখানে যে দায় ছিল সেখান থেকে 10,000 টাকা সেবা প্রদান করে দিলে এখান থেকে কমাতে হবে না? 10,000 টাকা এখান থেকে কমাই দিলাম। এখন সেবা প্রদান করা মানে কি? আয় হয়ে গেছে দায়টা। এখানে তো দায় ছিল 20,000 টাকা তখন, এখন যখন সেবা দিয়ে দিচ্ছি এটা কি হয়ে যাবে? এখন আয় হয়ে যাবে। আয় কী করতে হয়? মালিকানা সত্ত্বের কলামে কী করতে হয়? যোগ করতে হয়। এখানে যোগ করে দেখাবো 10,000 টাকা। এরপরটাতে যাই। অফিস সহকারীকে জানুয়ারি মাসে বেতন প্রদান করা হলো। বেতন কী হিসাব? বেতন হচ্ছে ব্যয় হিসাব। কিসে দিছি? নগদে দিছি। তাহলে অফিস সহকারীর বেতন কত? দেখো 2 তারিখ 10,000 টাকা মাসিক বেতনে একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হলো। তাহলে 10,000 টাকা তাকে আমি বেতন দিছি 31 তারিখ আসে। তাহলে বেতন তো ব্যয় হিসাব। তাহলে ব্যয়টা আগে কোন কলামে লিখবো? মালিকানা সত্ত্বের কলামে গিয়ে আগে বিয়োগ করে দিই, কারণ বেতন হচ্ছে ব্যয় হিসাব। দেখো বেতন ব্যয় কী করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমি কত টাকা লিখে দিব? 10,000 টাকা। কিসে লিখতে হবে? ব্র্যাকেটে।
এরপরে এই বেতনটা কিসের মাধ্যমে দিছে? অবশ্যই তাকে তোমার দোকানে, মনে করো জুয়েল তুমি তোমার দোকানে বা তোমার প্রতিষ্ঠানে একজন কর্মচারী আছে, মাস শেষ হয়েছে, তাকে দেখে বলতেছে তোমার টাকা তো তুমি নিয়ে যাবে মাসের বেতনে, তাহলে ডয়ার থেকে বের করে তুমি দিয়ে দিছো। তো ডয়ার থেকে বের করা মানে কি, নগদ থেকে দিয়েছে। নগদ বাড়ছে নাই কমছে? অবশ্যই কমছে। সেজন্য এখানে গিয়ে কী করে দিতে, আমাকে কমাই দিতে হবে 10,000 টাকা নগদ কলাম থেকে। কয় তারিখ ছিল যেটা? এটা ছিল যে হচ্ছে আমাদের 31 তারিখ। 31 তারিখ। এরপর বুঝতে পারছো এটা। এখন এরপর আরেকটা লেনদেন আছে, এতটুকু পর্যন্ত কলাম বেতন দিলাম পর্যন্ত, এবং 1 মাসের অফিস ভাড়া খরচ ধরতে হবে। অফিস ভাড়া খরচ কি? ব্যয়। ব্যয় কী করতে হয়? মালিকানা সত্ত্বের কলামে গিয়ে বিয়োগ দিতে হয়। এখন অফিস ভাড়া কত টাকা দেখো তো, 20,000 টাকা মাসিক ভাড়া, একটি অফিস কক্ষ ভাড়া নেওয়া হলো, 2 মাসের ভাড়া অগ্রিম দেওয়া হলো, অর্থাৎ 1 মাসে অফিস কক্ষের ভাড়া কত? 20,000। এটাকে ব্যয় হিসেবে দেখাতে হবে। তো আমরা ব্যয়ের কলামে গিয়ে এখানে মালিকানা সত্ত্বের কলামে গিয়ে 20,000 টাকা কী করে দিব? কমাই দিব, বিয়োগ করে দিব। এরপরে আর একটা কী কমবে, এটা হচ্ছে যখন আমি অগ্রিম দিছিলাম না, এই টাকাটা অগ্রিম দিছিলাম, অগ্রিম ভাড়া দিছিলাম, সেখান থেকে কমে যাবে। কারণ আমি 2 মাসের ভাড়া কী দিছিলাম? অগ্রিম দিছিলাম। এখন মাসে শেষে যখন এখান থেকে আমি 20,000 টাকা কমাই দিব, কারণ খরচ হিসাবে আমাকে দেখাতে হবে। কয় তারিখ? 31 তারিখ। আমাদের অঙ্ক শেষ, আর কোনো লেনদেন নাই। আমরা এখন দেখব যোগ বিয়োগ করে কী ঘটনা ঘটে। এখন কি করব আমরা? এখানে নগদের কলামে যেগুলো প্লাস চিহ্ন আছে, অর্থাৎ যেগুলো ব্র্যাকেট ছাড়া আছে, সেগুলো যোগ করব, সেগুলো থেকে ব্র্যাকেটওয়ালাগুলো বিয়োগ করব, তারপর এখানে নামো প্রত্যেকটাতে একইভাবে করব। তাহলে নগদ কলমটা আমরা প্রথমে যোগ করি। এখানে আছে 3 লক্ষ টাকা, যোগ, সিরিয়ালি করতে পারো, এখান থেকে বিয়োগ হবে কত টাকা? 40,000 টাকা। তারপর যোগ খরচ কত? 50,000 টাকা, যোগ, তারপর এখান থেকে 20,000 টাকা যোগ, এরপর 10,000 টাকা বিয়োগ। 3,20,000 টাকা এই কলমে পেলাম আমরা। এই কলমে কত করে যোগ করলে এটা 40 থেকে 20 চলে যাবে, আর আসবে 20,000 টাকা প্লাসে। এখানে 25,000 টাকা, কোনো পরিবর্তন নাই। এখানে 20,000 টাকা থেকে, এখানে 20,000 টাকা থেকে 10,000 টাকা চলে যাবে, আর থাকবে কত? 10,000 টাকা। এখানে যোগ বিয়োগ করি একটু। এখানে যোগ বিয়োগ করলে প্রথম আছে 3 লক্ষ টাকা, যোগ 75,000 টাকা, যোগ, এখানে আসবে 10,000 টাকা, যোগ, আচ্ছা এখানে 3টা যোগ করলাম, তারপর বিয়োগ। বিয়োগ কত? 10,000 টাকা, বিয়োগ, এখানে আসবে 20,000 টাকা। কত আসে? 3,55,000 টাকা। এখানে বললাম 3,55,000 টাকা। এখন আমার ব্যালেন্সগুলো নামানো শেষ। আমরা এখন দেখব সম্পদ পাশের এই 3টা কলামের ব্যালেন্সগুলো যোগ করে, এবং এই দায় এবং মালিকানা সত্ত্বের কলামের ব্যালেন্স 2টা যোগ করে আমাদের দুই পাশে একই আসে কিনা। এখন আমরা দেখি এই 3টা যোগ করে দেখি আমাদের ব্যালেন্সটা মিলতেছে কিনা, বা কত আসে। 3টা যোগ করে কত আসে আমরা দেখি। 3,20,000 যোগ, এখানে হচ্ছে 20,000, মুখোমুখি হিসাব করলে হয় 3,20,000-এর সাথে 20,000 যোগ করলে 3,40,000, 3,40,000-এর সাথে 25,000 যোগ করলে 3,65,000 টাকা। তাহলে এখানে আমরা 3,65,000 আমরা দিয়ে দিতে পারি। এ পাশে কত আসে দেখি, 10,000 যোগ কত? 3,55,000। তাহলে 3,55,000-এর সাথে আমরা 10,000 যোগ করলে 3,65,000 টাকা। দেখো আমাদের দুই পাশ মিলে গেছে কিনা। এখানে দুই পাশে, এখানে দেখো দুই পাশ মিলে গেছে, 3,65,000 টাকা, 3,65,000। তার মানে আমাদের অঙ্কটা হয়েছে। হলে আমরা এখানে ক্লোজ টান দিতে হবে, ডবল টান। আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটা। এখন আমরা দেখব এর পরবর্তী প্রশ্নটা। গ নম্বরে কত বলো, মিস্টার জুয়েলের জানুয়ারি মাসের জন্য আয় বিবরণী প্রস্তুত করো। জানুয়ারি মাসের জন্য, শুধু 1 মাসের জন্য বলতে আয় বিবরণী মানে কি? আয় থেকে ব্যয়গুলো বিয়োগ দিলে আমাদের হয়ে যাবে, অর্থাৎ টোটাল আয় থেকে আমি টোটাল ব্যয়টা বিয়োগ করে দিব। এখানে এই প্রশ্ন আর একটু সহজ হয়ে গেলে, আমরা কিন্তু ক নম্বরের কিন্তু মোট আয়টা বের করে ফেলেছিলাম, অর্থাৎ মোট সেবা আয়টা। আমরা সেখান থেকে আয়টা নিয়ে আসবো, আর শুধু ব্যয়টা খুঁজে নিলে আমাদের হয়ে যাবে। উত্তরে দেখো তো ক নম্বরে আনছে কিনা। দেখো এখানে কি বলছে, মোট সেবা, মোট আয়সমূহ, মোট সেবায় ক হতে প্রাপ্ত কত টাকা? 85,000 টাকা। কোথা থেকে পাইছে? ক নম্বরে দেখো 85,000 টাকা পাইল। এখন আমরা শুধু ব্যয়গুলো নিব। ব্যয় কী কী আছে সেগুলো তোমাদের চিন্তা হবে, আগে ব্যয় হিসাবগুলো তো চিন্তা হবে। প্রথমে কোনো ব্যয় ছিল না, এটা ব্যবসা শুরু করছিল। এরপর হচ্ছে 20 তারিখে মাসিক ভাড়া একটি অফিস কক্ষ ভাড়া নেওয়া হয়, ভাড়া কিন্তু ব্যয়, মাত্র ভাড়া নিলাম। এরপরে কী করলো, 2 মাসের ভাড়া অগ্রিম প্রদান করলাম। তাহলে ভাড়া অগ্রিম, খরচ অগ্রিম প্রদান করলে সেটা সম্পত্তি হয়ে যায়। তাহলে এখানে কোনো ব্যয় নেই, এটা সম্পদ। আর একটা আমি টাকাটা তাকে দিছি, তাহলে টাকাটা দিছি কোথা থেকে? নগদ থেকে। তাহলে নগদ কী হিসাব? সম্পত্তি হিসাব। তাহলে এখানেও কোনো ব্যয় নাই।
2 তারিখে হলো 10,000 টাকা মাসিক বেতন একজন অফিস সহকারে নিয়োগ দেওয়া হলো। মাত্র এখানে নিয়োগ দিলাম, বেতন ঠিক আছে খরচ হিসাব, কিন্তু এখানে মাত্র নিয়োগ দিছি, সে আমার জন্য কাজও করে নাই, তাকে টাকাও দিই নাই, এটা তো লেনদেনই নয়। 6 তারিখ বলতেছে একজন মক্কেলকে 75,000 টাকার আইনি সেবা দিয়ে নগদ 50,000 টাকা পাওয়া গেল। এখানে সেবা দিছি, সেবা হচ্ছে আয় হিসাব, এখানে কোনো ব্যয় নাই। এরপরটা অপর একজন মক্কেলের নিকট হতে আইনি সেবা প্রদানের চুক্তিতে 20,000 টাকা অগ্রিম পাওয়া গেল। এর লেনদেনটা কি? অগ্রিম পাইছি না আমরা, অগ্রিম হচ্ছে আয় অগ্রিম পাইছি, আয় অগ্রিম দায়, আর একটা হচ্ছে নগদ, সে তোমাকে দিচ্ছে নগদান হিসাব। তাহলে নগদ আর আয় অগ্রিম, এখানে একটা দায় একটা হচ্ছে সম্পত্তি, কোনো ব্যয় হিসাব নাই। 25 তারিখ অগ্রিমের বিপরীতে 10,000 টাকা সেবা প্রদান করা হলো, সেবা প্রদান আয়। আর একটা হচ্ছে অগ্রিমের বিপরীতে মানে আয় যখন অগ্রিম দায় ছিল, এখন সেবা যখন দিয়েছে দায় কমে যাবে, অর্থাৎ দায় এবং এখানে সেবা আয় হিসাব। এই লেনদেনে একটা দায় হিসাব আছে, একটা হচ্ছে সেবা আয় হিসাব আছে, কোনো ব্যয় নেই। 31 তারিখ কী বললো? অফিস সহকারীকে জানুয়ারি মাসের বেতন প্রদান করা হলো। বেতন প্রদান করতেছি আমি যা 31 তারিখ এসে, তাহলে বেতন কী হিসাব? এটাই হচ্ছে ব্যয় হিসাব। কত টাকা? 10,000 টাকা। অফিস সহকারীর বেতন ছিল 10,000 টাকা, তাহলে বেতন ব্যয় হিসাব এটা দেখাতে হবে। দেখাইছি কি না? এই দেখো বেতন ব্যয় হিসাব 10,000 টাকা দেখাইছে। এরপরটা দেখি আমরা, 1 মাসের অফিস ভাড়া খরচ ধরতে হবে। এই তো অফিস ভাড়া খরচ কী হিসাব? অফিস ভাড়া খরচ তো বলেই দিছে, তাহলে এটা ব্যয় হিসাব। তাহলে 1 মাসের কত টাকা? 1 মাসের বলছে, 1 মাসের কত? 1 মাসের হচ্ছে 20,000 টাকা মাসিক ভাড়া, একটি অফিস কক্ষ ভাড়া নেওয়া হলো। 1 মাসের ভাড়া হচ্ছে 20,000 টাকা, তাহলে আমরা 20,000 টাকা দেখাবো এখানে। দেখো এখানে 20,000 টাকা দেখাইছি না, ভাড়া হিসেবে 20,000 টাকা দেখাইছি। প্রশ্নের মধ্যে আর কোনো লেনদেন নাই, আমরা লাস্ট পর্যন্ত চলে আসছি। তাহলে এখানে ব্যয় পাইছি দুইটা, একটা হচ্ছে ভাড়া, একটা বেতন, দুইটা হচ্ছে 20 এবং 10 যোগ করে আসছে কত? 30,000 টাকা, ব্র্যাকেট দাও। এখন টোটাল আয় ছিল 85,000, আয় থেকে ব্যয়টা বাদ দাও 30,000, আর আসবে কত? 55,000 টাকা। এটাই হচ্ছে তোমার আয় বিনিয়োগ একটা নিট লাভ বলা হয়, এখানে লিখে দিতে হবে নিট লাভ। উপরে কি লিখছি দেখো? মিস্টার জুয়েল জানুয়ারি মাসের আয় বিবরণী, এখানে শুধু জানুয়ারি মাসের কথাটা বলতে হবে, কারণ কেন এখানে বলছিল জানুয়ারি মাসেরই, শুধু 1 বছরের নয়, শুধু জানুয়ারি মাসেরই। এরপরে কি বলছে? 2024 সালে 31 ডিসেম্বর টাকা, কিন্তু সচরাচর এখানে কিন্তু জানুয়ারি মাস বলছে বিধে এখানে শুধু জানুয়ারিটাই দিছে, জানুয়ারি মাস বলাতে এখানে জানুয়ারিটা দিছে তারিখে সমাপ্ত বছরের জন্য। আশা করি বুঝতে পেরেছো সবাই। আমরা এর পরের ক্লাসে আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।